আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত বছরের 8ই অগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস শপথ গ্রহণ করার পরে তিনি যে উপদেষ্টা পরিষদটি গঠন করেছিলেন, একজন প্রবীণ উপদেষ্টা তিনি মারা গেছেন। এছাড়া বাকিরা রয়ে গেছেন। এর মধ্যে বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের রদবদল হয়েছে, কিন্তু এখন একটা গুঞ্জন উঠেছে এবং আমার সূত্র নিশ্চিত করেছে যে খুব তাড়াতাড়ি উপদেষ্টা আহ, পরিষদে বেশ কিছু অদল বদল হবে। তিনজন উপদেষ্টা তাদের পারফরমেন্সের কারণে বাদ যাবেন। তার মধ্যে প্রথমেই রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তার কিছু সহজ সরল স্বীকারোক্তি, বিশেষ করে করিডোর নিয়ে তার কথা, এগুলো সরকারকে বেশ নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। তো তিনিও খুব একটা স্বস্তি বোধ করছেন না, কারণ ডক্টর ইউনূস যেভাবে দেশ বিরোধী একটা পররাষ্ট্র নীতি নিয়ে চলছেন, সেটা একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে তৌহিদ হোসেন মেনে নিতে পারছে না। সুতরাং এই ডক্টর ইউনূসের সাথে তৌহিদ হোসেনের প্রায় নানান ইস্যুতে, পররাষ্ট্র বিষয়ক ইস্যুতে মত পার্থক্য দেখা দিচ্ছে। তাই আহ, অনেকটা তিনিও অনেকটা নিষ্প্রভ হয়ে গেছেন এবং তাকে সরিয়ে দেওয়া হবে। এছাড়াও বাণিজ্য উপদেষ্টা বশির, মিস্টার বশির, শেখ বশির, তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। তার পারফরমেন্স খুব একটা আহ, ভালো না এবং তিনি সিন্ডিকেট তেমন ভাঙতে পারেননি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেননি। তার রাজনৈতিক অবস্থান নিয়েও শুরু থেকে বিতর্ক ছিল, কারণ তিনি আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত এবং তিনি আওয়ামী লীগার হিসেবে কিন্তু এই জুলাই আগস্টের ষড়যন্ত্র যেটা হলো, সেখানে তিনি একটা মার্ডার কেসেরও আসামি। তো এরকম একটা মার্ডার কেসের আসামি হওয়ার পরেও কি করে তিনি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে ঢোকেন, সেটা নিয়ে প্রথম থেকেই কথা ছিল। কিন্তু তারপর তার পারফরমেন্সের দিক দিয়েও তিনি যেহেতু খুব ভালো করেননি, সুতরাং তাকেও বাদ দেওয়ার তালিকায় রাখা হয়েছে। তবে তিনি এমন একটা পরিবার থেকে এসেছেন যে পরিবারে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সব আছে, তো সেই দিক দিয়ে মোটামুটি ব্যালেন্স করেই তিনি চলেন। আরেকজন উপদেষ্টা বাদ যাওয়ার কথা শোনা যাচ্ছে, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, কিন্তু এই মুহূর্তে বাজেট নিয়ে কাজ করার কারণে তাকে হয়তো এই মুহূর্তেই সরিয়ে না দেওয়া হতে পারে। কিন্তু তার বিরুদ্ধে অনেকটা বিশ্বাস ভঙ্গের গোপন অভিযোগ আছে, যে বলা হয় যে তিনি বিএনপির সমর্থক এবং সেই সমর্থনটা অনেক সময় ডক্টর ইউনূসের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়। তো এই তিনজনকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে। এছাড়া আরো তিনজন উপদেষ্টা স্বেচ্ছায় সরে যেতে চাচ্ছেন। তার মধ্যে একজন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। বিধান রঞ্জন রায় মোটামুটি আর মানে তিনি তার জবটা এনজয় করছেন না এবং তিনি, আমি যতদূর জানি, তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং তাকে মানুষ পছন্দ করে। তো এই যে উপদেষ্টা পরিষদ বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটছে, বিধান রঞ্জন রায়ের মতো মানুষের পক্ষে এগুলো মেনে নেওয়া, আমি যতটুকু চিনি, আমার মনে হয় যে খুব একটা সুইটেবল কিছু না। সো হি ইজ হি জাস্ট প্ল্যানিং টু গিভ আপ। হ্যাঁ, এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, তিনিও আর এই উপদেষ্টা পরিষদে থাকতে চাচ্ছে না। তিনি তা বারবার বলেছেন যে হি ওয়ান্টস টু রিজাইন। আরেকটা বিস্ময়কর বিষয় হলো যে আমাদের এই যে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শি অলসো ওয়ান্টস টু রিজাইন। তিনি তার এই তিনি এই যে ওভারঅল শি ইজ নট স্যাটিসফাইড। তো আজকের এই ভিডিও শেষে একটা বোনাস ক্লিপ আছে, প্লিজ দেখবেন, ভেরি এন্টারটেইনিং। তো এই উপদেষ্টা পরিষদের এই রদবদল যে কোনো সময় হতে পারে, যেহেতু অর্থ উপদেষ্টাকে পরিবর্তনের একটা প্ল্যান আছে, যেহেতু হয়তো বাজেটের সাথে সমন্বয় করে এই পরিবর্তনটা আসতে পারে। এর বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আছে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে, যে সেখানে কিন্তু আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তার বাহিনীর লড়াই তীব্রতর হচ্ছে এবং
আমি আপনাদের আগেই বলেছি যে সিঙ্গাপুরে যা সাংগ্রিলা ডায়ালগ হচ্ছে, যেখানে ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটি নিয়ে আমেরিকার আগ্রহটা বেশ পরিলক্ষিত, এবং আমেরিকা চাচ্ছে বঙ্গোপসাগরে তাদের অবস্থানটা নিশ্চিত করতে, এবং এই ইন্দো প্যাসিফিক রিজনে ভারত এবং চায়নার যে অবস্থান সেটাকে তারা কাউন্টার দিতে যাচ্ছে। এবং এই কারণে তারা এই আরাকান আর্মিকে সাপোর্ট করছে, এবং অ্যাট এনি কস্ট তারা রাখাইন স্টেটের দখল নিতে চায়। তারা যদি এখানে একটা স্বতন্ত্র রাষ্ট্র করতে পারে, তাহলে সেই রাষ্ট্রের সাথে তাদের লেনদেন হবে, এবং তাদের মধ্য দিয়ে তারা কিন্তু খুব সহজে এই বঙ্গোপসাগরে তাদের একটা অবস্থান নিশ্চিত করতে পারবে। এবং অ্যালার্মিং নিউজ যেটা হলো যে তুরস্ক থেকে আরাকান আর্মির জন্য অস্ত্র কেনা হচ্ছে, এবং এই অস্ত্র কিনে দিচ্ছে, টাকা দিচ্ছে আমেরিকা। সেই অস্ত্র আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে সেটা আরাকান আর্মির হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং এই প্রক্রিয়ায় মিডিয়েট করছে ডক্টর ইউনূস, আমেরিকার পাপেট ডক্টর ইউনূস। এবং আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে খুব সাম্প্রতিক সময়ে আমাদের উপদেষ্টা এবং বেশ কয়েকজন উল্লেখযোগ্য সরকারি কর্মকর্তা এবং ইউনূসের পক্ষের লোকজন তারা তুরস্কে গিয়েছে। আমাদের যে বোতল উপদেষ্টা, তিনি তুরস্কে গিয়েছেন। তারপরে একটা পত্রিকার সম্পাদক, আবার আমাদের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, এরা সম্প্রতি সব তুরস্কে গিয়েছে। এদের মধ্যে একজন আবার তুরস্কের খুব আহ, গোপন একটা অস্ত্র তৈরির কারখানাও ভিজিট করে এসেছে। তো প্ল্যান হলো যে তুরস্কের থেকে অস্ত্র আসবে আরাকান আর্মির জন্য, অস্ত্র এবং ড্রোন, এবং আরো প্ল্যান করা হচ্ছে যে বাংলাদেশে টার্কিশ অস্ত্র কারখানা তৈরি করা যায় কিনা, এই বিনিয়োগ আনা যায় কিনা, এটা এটা নিয়ে একটা কথা হচ্ছে। এবং আপনারা এর আগে শুনেছিলেন যে পাকিস্তানি জাহাজে করে বাংলাদেশে কিছু পণ্য এসেছিল, যেগুলো উইদাউট চেক তারা দেশের ভিতরে ঢুকেছে, এবং এখন শোনা যাচ্ছে সেগুলো আসলে তুরস্কের অস্ত্র ছিল, এবং সেই অস্ত্রগুলো বেসিক্যালি আরাকান আর্মির জন্য ছিল। সুতরাং করিডোর দেব না বলে আমাদের সেনাবাহিনী যতই দৃঢ়তা শো করুক, দৃশ্যমান দেওয়াল তৈরির কাজ বা দৃশ্যমান কিছু কাজ বন্ধ হয়ে যাওয়া, বা একটা এই যে পানশালা বন্ধ হয়ে যাওয়া, এগুলো বাস সত্যি। কিন্তু আহ, যে করিডোরের মাধ্যমে যে কাজটা হওয়ার কথা, আরাকান আর্মিকে সাপোর্ট করা, অস্ত্র সরবরাহ করা, এবং তাদের দিয়ে আহ, মিয়ানমার আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা, এই কাজগুলো চলছে, এবং যে কোনো সময় চাইতে আমেরিকা এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ। তো এটা একটা খবর। আর তৃতীয় যে খবরটা, যেটা আসলে খুব মানে হৃদয় বিদারক, এবং আজকাল আমি একটা স্টেটমেন্ট দেখলাম ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের। স্টেটমেন্টটা দেখে আমার মনে হলো এই মাহফুজ আনাম, এই প্রথম আলোর মতিউর রহমান, এরা কিন্তু এই জুলাই আগস্টের ষড়যন্ত্র, এবং আজকে যে বাংলাদেশের এই যে জঙ্গিবাদের উত্থান, অর্থনীতির অব মানে অবনতি, এবং সামগ্রিকভাবে বাংলাদেশটা যে ধ্বংসের কিনারে দাঁড়িয়ে এসেছে, এই সামগ্রিক বিষয়ের জন্য কিন্তু এই দুইটা লোক দায়ী। তাদের দায় অস্বীকার করা যাবে না, এই মাহফুজ আনাম এবং মতিউর রহমান। কিন্তু এরাই আবার মাঝে মাঝে সুশীলগিরি করে, যেমন এখন বলছে যে ছাত্ররা এখন লেখাপড়া করে না, ছাত্রদের কেউ ফিরে যেতে বলছে না। কিন্তু ছাত্ররা কেন ফিরে যাবে? যে নিষিদ্ধ জিনিসের স্বাদ তারা পেয়েছে, পড়াশোনা করে কি হবে? এই মব কালচার, এই মব বাহিনী, অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হওয়া, কেউ কেউ শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এই যে একটা কালচার তৈরি করে দিল, এবং একটা প্রজন্মকে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা যে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল, এর জন্য একদিন না একদিন তো তাদের আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কিন্তু সেই যে কবে তারা আসামির কাঠগড়ায় দাঁড়াবে, তার চেয়েও জরুরি হলো যে আমরা বাংলাদেশের একটা প্রজন্মকে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখছি। যে প্রজন্মটার কথা ছিল বই পড়বে, তারা জ্ঞানের চর্চা করবে, তারা বাংলাদেশকে বিশ্বের মুখে আরো উজ্জ্বল করবে, সেই প্রজন্মের একটা অংশ আজ আর লেখাপড়ায় আগ্রহী না। তারা শিক্ষককে অপমান করছে, তারা চাঁদাবাজি করছে, তারা সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে, এবং
এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এই যে সন্ত্রাসের সংস্কৃতি, এই যে জঙ্গিবাদের যে উত্থান, এবং এই যে শিক্ষার প্রতি অনীহা, শিক্ষকের প্রতি আহ, মানে শিক্ষককে অপমান করা, এই যে একটা জেনারেশন ডক্টর ইউনূস করে গেল, এই যে বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল, এই বিষয়টা নিয়ে এখন কিন্তু কথা উঠছে এবং মানুষের মধ্যে খুব প্রবল হচ্ছে। বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দু হত্যা, গণহত্যার একটা চেষ্টা চলছে। এর সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে। ধরুন, আমি তো এদেশে বসে সব খবর পাই না, কিছু কিছু খবর আমার কাছে উড়ে উড়ে আসে ডানা মেলে। তা থেকে আমি যা জানতে পেরেছি, এক মুসলিম ভদ্রলোককে তিনি অভিযোগ করেছেন তাকে অপহরণ করা হয়েছিল। অপহরণ করেছিল বৌদ্ধরা। নিরীহ বৌদ্ধরা তাকে অপহরণ করে কোথাও একটা নিয়ে যায়, সেখানে গিয়ে তাকে আটকে রাখে এবং তাকে ধর্ষণ করে। তারপর তিনি কোনো রকমে পালিয়ে আসেন। পালিয়ে আসার পর তারপরে তিনি সমাজ মাধ্যম থেকে আরম্ভ করে সর্বত্র বিবৃতি দিয়ে বলেন যে এরা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে, ধর্ষণ করছে, খুন করছে। এই ইসকনকে এখান থেকে তুলে দিতে হবে এবং নিষিদ্ধ করতে হবে, এবং ইসকনের ওপরে যারা যারা আস্থা রাখে সেই আস্থাবান ইসকন ভক্তদের সমস্ত নিকেশ করতে হবে। এখন এই খবরটা ভারতবর্ষের কানে এসে পৌঁছেছে। কালকে এই খবরটা পৌঁছানোর পর আজকে আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সরকারি মদতে সংখ্যালঘু পীড়ন, কাঠগড়া ইউনূস। এই যে ইউনূস মাঝে মাঝে এই মন্দিরে ওই মন্দিরে গিয়ে ছবি টবি তুলে আমাদের কি বলে দেখায় না, সম্প্রীতির একটা বার্তা দেয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা একসঙ্গে বাস করি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সেই বিভেদের পরিষ্কার ছবি এইখানে পাওয়া যাচ্ছে। কি লিখেছেন? লেখা হচ্ছে, বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু পীড়ন বাড়ছে বলে লাগাতার অভিযোগ উঠছে। রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ নামে একটি সংস্থা সোমবার এক প্রতিবাদপত্র প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘু নিশানা করার জন্য আনসারুল্লাহ বাংলা টিম সেনাবাহিনী এবং দেশের বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে। ওই সংস্থার বিবৃতিতে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার জন্য ইউনূসের নিন্দা করা হয়েছে। 2024 সালে পালাবদলের পর ক্রমাগত ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, সদ্য বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান সিজেসিসি জেনারেল শাহিদ শামশাদ মির্জা। ঘটনাক্রমে তার সফরের আগে থেকেই বাংলাদেশে হিন্দু বিরোধী জিগির চড়া হতে শুরু করেছে। রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপস তাদের বিবৃতিতে বলেছে, গত 23 অক্টোবর বেশ কয়েকটি ইসলামপন্থী গোষ্ঠী বিক্ষোভের আয়োজন করে। তারা দাবি করে তুলেছিল ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঢাকায় এক বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্ররা উস্কানিমূলক স্লোগান দেয় এবং ইসকন সদস্যদের ভারতের এজেন্ট হিসেবে অভিযুক্ত করে তাদের গ্রেপ্তার ও বাংলাদেশ থেকে বিতাড়নের দাবি তোলে। বায়তুল মোকাররমের জাতীয় মসজিদ ও শের-ই বাংলা কৃষি বিদ্যালয়ের এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম প্রাক্তন নেতা জসিমউদ্দিন রহমানি, যিনি ব্লগার রাজীব হায়দার হত্যা সহ সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে দণ্ডিত, তাকে বায়তুল মোকাররমের বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এই আরো লম্বা রিপোর্ট। এই রিপোর্ট আর বেশি পড়ে কি হবে? বাংলাদেশের অবস্থা
আমার থেকে আপনারা ভালো জানেন হিন্দুরা কি অবস্থার মধ্যে রয়েছে। এইবারে একটা চক্রান্ত করা হচ্ছে যে ইসকনের নাম দিয়ে ইসকনের সমর্থক এবং সেই ধর্মে বিশ্বাসী যারা আছে এবং যারা হিন্দু আছে তারা হলো মুসলমানদের শত্রু। আসলে ওই যে বলেছিলাম হিন্দু আর ইহুদি এই দুটো হলো মুসলমানের শত্রু। তো তার কথা পরে আসো। তো এই মুসলমানের যে শত্রু আছে সেই শত্রুদের নিধন হলো। রাজাকার বাহিনীর একটাই লক্ষ্য হচ্ছে, যেমন পাকিস্তানিরা মেরেছিল না, হিন্দু মেরেছিল বাংলাদেশে 71 সালে, সেরকম এখন রাজাকার বাহিনী পাকিস্তানের রোলটা নিয়েছে। আর বড় ভাই তো এখন মিলে গেছে ছোট ভাইয়ের সঙ্গে। দুই ভিখারির মধ্যে কি বাণিজ্য আলোচনা হচ্ছে সে একমাত্র দুই ভিখারিই বলতে পারবে। না এই ভিখারির কিছু উৎপাদন আছে, না এই ভিখারির কিছু উৎপাদন আছে, না এই ভিখারির অর্থ আছে, না ওই ভিখারির অর্থ আছে, তবুও তাদের মধ্যে বাণিজ্যিক চুক্তি হচ্ছে। তা এখন এই যে সংখ্যালঘু নির্যাতন যে হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষ মোটেই মেনে নিচ্ছে না। ভারতবর্ষে বিবৃতিতে বলা হয়েছে যে এই ধরনের সংখ্যালঘু নির্যাতন কিন্তু বারংবার হচ্ছে। ভারতবর্ষ অনেকবার সতর্ক করা হয়েছে, কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার বিন্দুমাত্র কর্ণপাত করছে না। একটা বিবৃতি, নিন্দা বিবৃতি একটা গতকালকেই করে দেওয়া হয়েছিল। এই এক্স হ্যান্ডেলে যেটা ছাপা হয়েছে রণদীপ জয়সওয়ালের, আমি এখানে আপনারা দিতে পারছি না। আমার অপারগতা আপনাদের আমি বলেছি যে আমি এখনো এগুলো শিখিনি যে আমি দিতে পারবো। তো এখন বড় ভাই আর ছোট ভাই দুজনের উদ্দেশ্যই এক, সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। এখন বড় ভাই ওখানে মার খেয়েছে একবার, দ্বিতীয়বার মার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সেটা কি হচ্ছে না হচ্ছে আমি পরে বলবো। সার্কিকে 30,000 সৈন্য মোতায়েন হয়ে গেছে এবং সেখানে একবারে মহড়া শুরু হয়ে গেছে। 3 বাহিনী একসঙ্গে মহড়া দিচ্ছে সার্কিকে, মানে ঢুকলো বলে, যে কোনো দিন ঢুকলো বলে। আর পাকিস্তান ভয়ের চোটে পুরো পাকিস্তানে এয়ার রুট বন্ধ করে দিচ্ছে, পুরো পাকিস্তান, কোনো প্লেন উঠছে না, এত ভয় যে এবার যদি মারে তাহলে পরে আমাকে শেষ করে দেবে। তাহলে তাদের পেছনে লাগিস কেন? এখন পাকিস্তান নিজের জমিতে না করে এখন বাংলাদেশ দিয়ে করার চেষ্টা করছে। তো এই যে বড় ভাই ছোট ভাইয়ের এই যে মিলন, এই মিলনটা খুব শিগগির বিচ্ছেদ হবে। যখন বড় ভাই মার খাবে তখন ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকার সময় পাবে না, কারণ ছোট ভাইও সঙ্গে সঙ্গে আচ্ছা করে প্যাদানি খাবে, এমন প্যাদানি খাবে যে আর জীবনে আর বাঁ তুলে দাঁড়াতে পারবে না। এখন বড় ভাইয়ের ছেড়ে যাওয়া চটিতে ছোট ভাই পা গলিয়ে দিয়েছে। কিরকম? বড় ভাই আগে করতো কি, যে ভারত থেকে কিছু নেবে না, ওরা করতো কি, ভারতের চাল ডাল তেল নুন সব চলে যেত দুবাই থেকে ওরা আমদানি করত। পাকিস্তান বুদ্ধি দিয়েছে, আমরা যদি দুবাই থেকে আমদানি করি তাহলে তোমরা কেন আমদানি করবে না? চড়া দামে হলো ভারত বিরোধিতার জন্য তোমাদের সেটাই করা উচিত। ছোট ভাই বড় ভাইয়ের চটিতে পা গলিয়ে দিয়ে ছোট ভাইও চলেছে দুবাই হয়ে। আর এদিকে আমাদের দেশে কিছু গুজরাটি আছে, বেশ কিছু গুজরাটি আছে, তারা দুবাই গিয়ে তারা একেবারে গোডাউন খুলে ফেলেছে। তারা ভারত থেকে মাল নিচ্ছে, মাল নিয়ে তারা পাকিস্তানে পাঠাচ্ছে, তারা বাংলাদেশে পাঠাচ্ছে, মধ্যিখান দিয়ে কমিশন খেয়ে বেরিয়ে যাচ্ছে। ভাবুন, ভারতের মাল যদি বর্ডার পার করে দেয় দুদেশে, তাহলে পরে সস্তায় মাল পেয়ে যাবে। তা না, ওই গাদা ঘুরিয়ে না জল খায় না, হ্যাঁ, ওই ঘুরিয়ে নাক দেখানোর মতো অবস্থা এদের। তা এরা করবে, এরা কূটনীতি বোঝে, এরা অর্থনীতি বোঝে। এটা কি আপনারা মনে করেন এরা হিন্দু বিরোধিতা করবে, এরা ইহুদি বিরোধিতা করবে? আমার মজার একটা কথা আছে, মজার কথা এইটা, সেটা হচ্ছে পাকিস্তানের যে পাসপোর্ট, বাংলাদেশের কি আছে আমি জানি না, পাকিস্তানের যে পাসপোর্ট সেখানে কিন্তু
আপনার ইসরায়েলের কোনো নাম নেই, মানে ইসরায়েলকেও যেতে পারবেন না। এদিকে মানে ইসরায়েল তো ইহুদি, ইসরায়েলকেও যেতে পারবে না। এদিকে আমেরিকা যেহেতু প্রভু, আমেরিকার নির্দেশে 25,000 সৈন্য ইসরায়েলে পাঠানো হয়েছে, পাকিস্তানি সৈন্য। ভেবে দেখুন, যে পাকিস্তান ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না, সেই ইসরায়েলে পাকিস্তান সৈন্য পাঠিয়ে দিয়েছে প্রভুর আজ্ঞা পালন করার জন্য। এবার কোন দিন দেখবো যে বাংলাদেশ সেনা তারাও ইসরায়েলে তারা পাঠিয়ে দিয়েছে। তাহলে কোথায় রইল ইহুদি বিরোধিতা? এই যে কাগুজে বাঘ আপনারা না, এই কাগুজে বাঘ বেশি দিন চলবে না। খুব শিগগির আপনাদের সময় হয়ে এসছে, খুব শিগগিরই এই সমস্ত ব্যবস্থা হবে। হিন্দু নির্যাতন, হিন্দু গণহত্যা শুরু করার আগে আপনাদের সব শেষ করে দেওয়া হবে, এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। খুব বেশি সময় লাগবে না। ওই যে বলেছি না কালকে, দপ করে আগুনটা ধূপ করে চলে যাবে। ওই 7 থেকে 21 দিনের মধ্যে যে প্ল্যানটা করা হয়েছে, একবার এখানে শুরু হোক, তখন দেখবেন হ্যাপি দিওয়ালি হবে, হ্যাপি দিওয়ালি। সেদিনকে আমি আপনাদের সামনে হ্যাপি দিওয়ালি করব এবং ছবি তুলে সমস্ত ভিডিও করে আপনাদের পাঠাবো। যারা এখন বলে যাচ্ছেন কিছু হবে না কিছু হবে না, ওই হ্যাপি দিওয়ালির জন্য আপনারা অপেক্ষা করুন। যে সরকার মানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা, রাজনৈতিকভাবে ঠেকানোর যত রকমের পরিকল্পনা করছে, শেষ পর্যন্ত আসলে এটি কতটা সফল হবে সেই আলোচনাটি করব 3-4টি ঘটনার ভেতর দিয়ে। আপনারা জানেন যে ঐকমত্য কমিশন আজকে প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদের প্রস্তাব তুলে দিয়েছে, যে সুপারিশগুলো সেগুলো তুলে দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি মানে এই প্রস্তাবগুলো এবং কাজ এগিয়ে নিতে পারি, মানে যদি আছে, তাহলে জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে। আমি আসলে বুঝিনি এই অতীতের বোঝা বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন, আমরা কি বুঝবো, কোন অতীত থেকে মুক্ত হতে চান প্রধান উপদেষ্টা? বিষয়টি কি এমন যে এখনো রিসেট বাটনের ভূত তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে? গত 14-15 মাসে কি অভিজ্ঞতা হলো তাহলে? সামনে কি হতে পারে? এখন কি পরিস্থিতি বিরাজ করছে? সামনে কি অপেক্ষা করছে? এগুলো তো বিবেচনায় নেওয়া দরকার। মানে একটি সরকার চালাতে গেলে রাজনীতিটাকে এভাবেই আসলে মূল্যায়ন করতে হবে। কোন কোন উপদেষ্টা কেন সেফ এক্সিট চাচ্ছেন, যে আলোচনাটা কয়েকদিন আগে বেশ উঠেছিল, এই আলোচনাগুলোর ওঠার পেছনের কারণটাও কিন্তু আসলে ভেবে দেখা দরকার আমার মনে হয়। ইউনূস বলছেন জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে। নতুন বাংলাদেশ বুঝবেন দর্শক, কি থাকছে জুলাই সনদে এবং এই সনদের বাস্তবায়ন আদেশে, এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার নয়। আমি অন্তত ভালোভাবে বুঝিনি, আমি জানি না আপনারা বুঝেছেন কিনা। এবং আমি প্রশ্ন করতে চাই যে সনদ নিয়ে যেসব জটিলতা রয়েছে তার সব কি দূর হয়েছে? যেমন গণভোট নিয়ে সিদ্ধান্ত দিতে পারেনি কমিশন বা দেয়নি, এটা রেখে দিয়েছে সরকারের জন্য, ইউনূস সরকারের জন্য। এছাড়া সনদের বাস্তবায়ন আদেশ কে জারি করবেন? এটা কি রাষ্ট্রপতি এইটা জারি করবেন, স্বাক্ষর করবেন, নাকি প্রধান উপদেষ্টা করবেন? এর কিন্তু সুরাহা হয়নি। অর্থাৎ এই বিতর্কটা কিন্তু রয়েই গেল বা রেখেই দিল ঐকমত্য কমিশন। আমরা জানলাম যে জামাত এবং এনসিপি চাচ্ছে যে এইটি আদেশটি, বাস্তবায়ন আদেশটি স্বাক্ষর করুন প্রধান উপদেষ্টা। বিএনপি আবার এটি চায় না, তারা বিপক্ষে অবস্থান নিয়েছে। তো বিপক্ষে মানে কি, হয়তো বোঝা যাচ্ছে যে তারা চায় রাষ্ট্রপতি স্বাক্ষর করুন। তাহলে এখানে একটি বিভেদ কিন্তু রয়ে গেছে। যদি এটাই থাকে তাহলে এত সময় নষ্ট করার কি দরকার ছিল? সবই তো প্রধান উপদেষ্টা করে দিলেই পারতেন। আমরা একটা বিজ্ঞাপন দেখেছিলাম না, যে ইকোনো কলমের, ইকোনো লেখে চমৎকার, এক কলমে মাইল পার। তো এখানেও হতে পারতো এক কলমের খোঁচায় যত সংস্কার দরকার, হতে পারতো, তাতে
অর্থ, সময় সবই বাঁচত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টিতে বলেছেন, জুলাই সনদে থাকা সুপারিশ 270 দিনের মধ্যে সংস্কার পরিষদ পাশ না করলে অটোমেটিক পাশ হয়ে যাবে। তার মানে অটো পাস তো আমরা দেখলাম এই সরকারের আমলে। সালাউদ্দিনের ভাষায় এটা অত্যন্ত হাস্যকর, কারণ পরীক্ষায় অটো পাসের মতো বিষয় কি সংবিধানে থাকতে পারে? কি মনে হয় আপনাদের? জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই যে এমন সুপারিশ করেছে এটা বুঝতে আসলে কষ্ট হয় না। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কমিশন যে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে সেখানে ঐকমত্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশ করা হয়েছে। শুধু তাই নয়, বিএনপির সঙ্গে আলোচনা না করেই ঐকমত্য কমিশন অনেক সুপারিশ জমা দিয়েছে এমন অভিযোগ বিএনপির তরফ থেকে করা হচ্ছে। বলা হচ্ছে যেগুলোর সঙ্গে একমত নয় বিএনপি কিছুতেই, এবং বিএনপির তরফ থেকে বলা হচ্ছে খুব শিগগিরই তারা এগুলো নিয়ে তাদের মতামত ব্যক্ত করবে। তাহলে কি লাভ হলো বলুন এই আনুষ্ঠানিকতা করে? আবার এই সনদ বাস্তবায়ন আদেশে নোট অফ ডিসেন্ট বাতিল করবার কথা বলছে এনসিপি, মানে এটি থাকতে পারবে না, এবং সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ লিপিবদ্ধ করার শর্তে সনদে তারা সই করবে এমনটি জানিয়েছে। এটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন। তো এই অবস্থায় সনদের ভবিষ্যৎ কি দেখেন আপনারা? এটি নিয়ে ইউনূস সরকার আবার স্বপ্ন দেখছে, জাতিকেও স্বপ্ন দেখাচ্ছে। বাস্তবতা হলো ইউনূসের ডান হাতের সাথে বাম হাতের মিল নেই। মানে ডান হাত যদি মনে করেন এনসিপি কে, বা বাম হাত জামাতকে, বা ডান হাত জামাতকে বাম হাত এনসিপি কে, যেভাবেই ধরুন না কেন, কাছের বললাম। কেন বললাম এই কথাটা? এত ঐক্যের যে চেষ্টা চলছে, তবু নাহিদ ইসলাম বললেন ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে জোট করবে না এনসিপি। মানে এটি নিয়ে আমি আসলে খুব রূঢ় মন্তব্য করতে চাই না, যে এনসিপি কার সঙ্গে জোট করলো আর করলো না তাতে কি আসে যায়। আমি আর এই মন্তব্যটুকু জমিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। তবে এই কথা বলতে নাহিদ কাকে বুঝিয়েছেন? ইতিহাসের দায়ভার আছে কোন দল, কাদের প্রতি তিনি ইঙ্গিত করলেন? আর করলেনই যদি, কেন এতদিন পরে এই কথা বললেন? এতদিন মনে হয়নি মানে কার, কোন দলের বা কোন ব্যক্তির কার কতটা ইতিহাসের দায়ভার রয়েছে? অথচ প্রধান উপদেষ্টা বলছেন অতীত থেকে তিনি মুক্তি চান, জাতিকে মুক্তি দিতে চান। আসলে মানুষ যে এখন কি থেকে মুক্তি চায় সেটাই উপলব্ধি করার শ্রেষ্ঠ সময়। এটি আসলে এখন উপলব্ধি করা দরকার। সরকার বলছে দেশে নির্বাচনী আবহ বইতে শুরু করেছে, আমরা যদিও দেখছি না, কিন্তু নিজের পছন্দের ঘরেই রয়েছে নানান অসন্তোষ। বারবার আমি নিজের পছন্দের বলছি কারণ এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার সম্পর্ক আপনারা সকলেই জানেন। কি হয়েছে? এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের যে টানাপোড়েন এটি কিন্তু চলছে। এটি থামানোর জন্য আমরা কাউকে দেখছি না, না প্রধান উপদেষ্টা দায়িত্ব নিচ্ছেন, না অন্য কেউ নিচ্ছেন। প্রধান উপদেষ্টা না নির্বাচন কমিশনকে কিছু বলছেন, না এনসিপি কে কিছু বলছেন, কিন্তু ইলেকশন কমিশন বলছে যে তাদেরকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। আবার এনসিপি বলছে শাপলা না দিলে আমরা নির্বাচনও করব না, আবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নামব। তাহলে এত ঢাকঢোল পিটিয়ে কি লাভ? নির্বাচনকে আসলে সরকার করতে চায়, নাকি যেন তেন একটা ইস্যু তুলে রাখলো সময় মতো নির্বাচন ভণ্ডুল করতে অজুহাত হিসেবে যেন কাজে লাগানো যায়? নির্বাচন নিয়ে যেহেতু কথা উঠলই, আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ ইসলামের একটি কথা বলতে চাই। নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক শক্তি নয়। তাই নাকি? একথা কি সত্যি? তাহলে তাদের কার্যক্রম মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হলো কেন? এত সমালোচনা দেশে বিদেশে সহ্য করছে কেন সরকার? আসলে আওয়ামী লীগকে এত ভয় পায় কেন অন্তর্বর্তী সরকার? এটি আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে। এবং আওয়ামী লীগকে প্রতিরোধে অন্তর্বর্তী সরকার তাদের সকল মনোযোগ, সকল শক্তি নিয়োগ করে বসে আছে। জনগণের কাছে আসলে এসব প্রশ্নের উত্তরটাও পরিষ্কার হওয়া দরকার। যে নাহিদ ইসলামরা দলটাই করতে পারলো না,
তারা এখনো দলের নিবন্ধন পেল না, তাদের দলের প্রতীকের কোনো খবর নেই, তারাই রায় দিচ্ছে কোনটা রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে আর কারা নির্বাচন করতে পারবে না। মানে এক অদ্ভুত নতুন বাংলাদেশ। আসলে প্রশ্ন করতে ইচ্ছে করছে যে দেশটা এই জায়গায় এলো কার পরামর্শে? সরাসরি যদি বলি, কার অযোগ্যতায়, কার অদক্ষতায়? এসব প্রশ্নের জবাব প্রধান উপদেষ্টাকেই আসলে দিতে হবে, দায়টাও তাকেই নিতে হবে, কারণ তার উপর ভরসা করেছিল মানুষ, ওয়াদাটাও তিনিই করেছিলেন মানুষের সঙ্গে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য কি ছিল? অনেক লক্ষ্য ছিল। অন্যতম একটি লক্ষ্য যদি আমি বলি, রাজনৈতিক মামলায় মানে জর্জরিত ছিন্ন ভিন্ন যে সমস্ত মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে বিভিন্ন সময়, আওয়ামী লীগ আমলে, বিএনপির আমলে, বিভিন্ন সময়ে সবাই প্রত্যাশা করেছিল যে ইউনূসের আমলে এটির অবসান ঘটবে। কিন্তু বাস্তবে গত 1 বছরে দেশে কি ঘটে চলেছে, এখন কি ঘটছে? ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার এবং জাতিসংঘ অভিবাসন সংস্থা জানিয়েছে গত 1 বছরে রাজনৈতিক সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছে, মানে ঘর ছাড়া ভিটে ছাড়া হয়েছে 1,59,000 বাংলাদেশি। এই সংস্থার তথ্য অনুযায়ী গত 16 বছরে রাজনৈতিক সহিংসতায় বাস্তুচ্যুতির সংখ্যা 3,10,000। আমি মনে করি বাস্তবে এই সংখ্যাটি আরো বেশি, কিন্তু তাদের সংখ্যা অনুযায়ী এটি বছরে গড়ে 19,375 জন। আর শুধু গত 1 বছরে মানে নোবেল জয়ী, শান্তিতে নোবেল জয়ী ইউনূস সাহেবের 1 বছরে এই সংখ্যাটা 8 গুণ বেড়ে 1.5 লাখ ছাড়িয়েছে। লোকে ইউনূস সরকারকে গণতন্ত্রের অমায়িক দিশারি বলবে না তো কি বলবে, এরকম তথ্য উপাত্ত যখন চোখের সামনে থাকে। আইডিএমসি বলেছে গত 15 মাস তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, এটা তো আমরা জানি, ইউনূসের সরকার। তাহলে এই সরকারের আমলে এত মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হলো কেন, হচ্ছে কেন? এত বিপুল মানুষ বাস্তুচ্যুত হলো কেন, হচ্ছে কেন? এখনো কেন গণগ্রেপ্তার চলছে? এই দায় তাহলে কার? কে গত বছর 8 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বলেছিলেন আমরা একটি সুন্দর স্বপ্নের দেশ গড়তে চাই? কোথায় গেল সেই প্রতিজ্ঞা, কোথায় সেই প্রতিশ্রুতি? এক রিসেট বাটনেই সব সরকার হয়ে গেল। ভাবা যায় নিজের মাতৃভূমিতে কয়েক লাখ মানুষ বাড়ি ছাড়া পথে প্রান্তরে মানবেতর জীবনযাপন করছে, তাদের আসলে অপরাধ কি? তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করে, এটুকুই তাদের অপরাধ? তারা যদি অন্যায় করে থাকে, অপরাধ, খুন, জখম, অত্যাচারের ঘটনায় জড়িত থাকে, ফাইন, তাদের বিচার করুন, তাদেরকে বিচারালয়ে হাজির করুন, সেখানে তুলুন, সেখান থেকে রায় হলে শাস্তি দিন। কিন্তু তা না করে ক্ষমতার আক্রোশে তাদের বাড়ি ছাড়া, ঘর ছাড়া করছেন, এটি ঠিক নয়। এটা কি কোনো মীমাংসার পথ হতে পারে? আপনারা তো জ্ঞানী মানুষ, বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, এখন আইন উপদেষ্টা, অনেক মানবাধিকার কর্তাও আছেন ইউনূস সাহেবের এই উপদেষ্টা পরিষদে। আচ্ছা, আপনারাই বলুন, সুনির্দিষ্ট একটি খুনের মামলায় যে কোনো 450 থেকে 500 জন আসামি হতে পারে? এটি হতে পারে, চিন্তা করা যায়। মানে এমন মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললে রাগ করবেন আপনারা, নাকি স্বীকার করবেন আপনারাই আসলে প্রকারান্তরে একটা খুনি সমাজের নেতৃত্ব দিচ্ছেন, নিজের ইচ্ছায় বা অনিচ্ছায়, অজ্ঞতায় বা জেনে শুনে? প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার গ্রামের বাড়ির কাছাকাছি, মানে চট্টগ্রামের বাড়ি আপনার, তার কাছাকাছি রাউজান নামে একটা এলাকা আছে। সেই রাউজানে গত 14 মাসে কমপক্ষে 17টা খুন হয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের, একটি বিশেষ রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্বের কারণে হয়েছে। কি করেছে আপনার পুলিশ, কি করেছে আপনার সেনাবাহিনী, যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে? কি করেছেন আপনি, কি করেছেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, কি নির্দেশনা দিয়েছেন আপনি? এটি তো আপনার না জানার কথা নয়। এসব কারণেই
আসলে জনগণ কি দেখে? জনগণ দেখে যে যাই কিছু হোক কেষ্টা বেটাই চোর, এরকম একটা বিষয়। যাই হোক, মিছিল হোক, মিটিং হোক, কোথাও আগুন লাগুক, নাশকতা হোক, আওয়ামী লীগকে ধরো, আওয়ামী লীগকে গ্রেপ্তার করো, আওয়ামী লীগকে জেলে ভরো, তাদেরকে একেবারে বাড়ি ছাড়া করো, তাদেরকে ঘরে থাকতে দিও না, ইত্যাদি ইত্যাদি। এসব কারণেই আসলে মানুষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছে। একই সঙ্গে মানুষ এটাও ভাবছে এইসব যে করছে, আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দলকে এসব করে কি অন্তর্বর্তী সরকার আসলে শেষ পর্যন্ত পার পাবে, সফল হতে পারবে? কারণ মানে এইসব ঘটনা দেখে কিন্তু অনেকের মন খারাপ হয়, এবং অনেক জনগণের মন খারাপ হয়। এবং শুধু জনগণের কথা বলবো কেন, আপনার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যখন বলেন যে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং অল্প কয়েক মাসের মধ্যে এটা দেখা যাবে, তখন সাধারণ মানুষ কি বলবে? আর যদি বলে তাতে দোষ ধরবেন কেন? শেষ করতে চাই দুটি ছোট কথা দিয়ে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকার আদালত পাড়ায় জামাতপন্থী কয়েকজন আইনজীবীর দ্বারা হেনস্থার শিকার হয়েছেন 3 সাংবাদিক। গণমাধ্যমে দেখেছি, এটাও দেখেছি যে এই 3 সাংবাদিককে কাঠগড়ে ডেকে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস নাকি তাদেরকে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন, পরে অবশ্য তাদেরকে ছেড়ে দিয়েছেন। রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে এক তরুণী, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার বিরুদ্ধে নাকি সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হচ্ছে। এসব কিসের লক্ষণ? আর কত বিভাজন রেখা টানবেন, আর স্বপ্নের বাংলাদেশ গড়ার কেবল স্বপ্নই দেখাতে থাকবেন।